নৌশাদ সিদ্দিকীর আইএসএফ তার সঙ্গেও জনতা উন্নয়ন পার্টির কথা হয়েছে এবং নৌশাদ সিদ্দিকী নিজে বলেছেন যে যদি প্রয়োজন হয় এবং আমরা হুমায়ুন কবিরও বলেছেন যে মিম আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি একসঙ্গে লড়বে। এটা 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 কতটা সম্ভাবনা আছে? দেখুন, জেইউপি হুমায়ুন কবির সাহেব যখন থেকে দল করে তার আগে থেকে উনি বলছেন 6 ডিসেম্বর যখন মসজিদে উনি শিলান্যাস করেছেন বেলডাঙ্গাতে, উনি বলছেন মিম আইএসএফ সিপিএম কংগ্রেস। আমি সিপিএম কংগ্রেসকে বাদ দিয়ে দিলাম, মিম আমরা ওনার মঞ্চে ছিলাম, আইএসএফ ছিল না। আমি নওশাদ সিদ্দিকীকে আগ্রহ করছি, আমি ওনাকে বলছি যে আপনি সংখ্যালঘু আদিবাসী মানুষ, সংখ্যালঘুর জন্য আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য আপনি কথা তুলছেন, আপনি একমাত্র বিধায়ক আপনার পার্টির দলের। তো এত বড় মানুষ নিজের দল তৈরি করার পরে আপনি একটা বিধায়ক, এত মানে পুরো ইন্ডিয়া পুরো পৃথিবীকে পুরো আমার দেশ ওনাকে জানেন হুমায়ুন কবির সাহেবকে, উনি এত আগ্রহ আপনাকে করছেন কি আপনি আসুন আসুন। আপনি সত্যি যদি চান, আপনি দেখুন আইএসএফের নর্থ বেঙ্গলে কোনো বেস নেই, এটা মানতে হবে যে পোশাকতা। সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে আছে, হাওড়াতে আছে, কিছু হুগলিতে আছেন। আমি চাই, আমার এটা নিজের মতামত, আইএসএফ শীঘ্রই বসা দরকার। আসাদুল রশিদ কত বড় নেতা আছেন, উনি নিজেই আমাকে মানে ফোন করে বলছে আপনি মঞ্চে চলে যান, ইকতেসাই জেপি মঞ্চে। আর আইএসএফ এখানে থেকে ডেলি ওনার সঙ্গে বৈঠক করছে না, জানি কী সেটিং করছে আমি জানি না, কোথা থেকে সেটিং করছে, কি টিএমসি থেকে সেটিং করছে না কোথা থেকে সেটিং করছে আমি জানি না। কিন্তু আইএসএফ নওশাদ সিদ্দিকী সাহেব আমি খুব সম্মান করি, আমার ভাই মতন, দাদা মতন যা ভাবুন, কিন্তু ওনার আসা দরকার। কেন এই পিছিয়ে পড়া মানুষের জন্য হুমায়ুন কবির একটা মানে একটা কথা তুলেছেন। আসাদুল রশিদ যখন ওনার হাত ধরে নিয়েছে এত দূর থেকে, 2000 কিলোমিটার দূরে বসে আছে, কেনা আমার ভাই একটা আছে, ও হাত ধরে আমাকে পাঠিয়েছে। তো আপনি এখানে পাশে আপনি আসতে পারেননি, তো আপনাকে আসা দরকার। আর আমি জনগণ আমি যে ঘুরছি পুরো মানে বিধানসভা ওয়াইজ ডিস্ট্রিক্টে, আমি মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ বলছে আমাদেরকে একটা প্রার্থী দাও, একটা জোটে একটা প্রার্থী, বড় প্রার্থী দাও, কি আমরা ওকে ভোট করবো, টিএমসিকে ভোট করবো না, বিজেপিকে ভোট করবো না। তো আইএসএফকে বোঝা দরকার নওশাদ সিদ্দিকী সাহেবকে কি আপনি আসুন, আমরা আপনি বড় ভাই ভেবেন, আমাকে ছোট ভাই ভেবেন, যা ভাবুন, কোনো আমার আপত্তি নেই, কিন্তু একসঙ্গে মিলিয়ে লড়তে হবে। তাতে আমরা সরকার গঠন করতে পারবো না, আমি জানি এটা এটা আমার মানে আমি পারবো না, কিন্তু হ্যাঁ সরকারে যে থাকবে আমরা বলবো উঠবে, বসবে, যেরকম হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে আছে। নিজের ক্ষমতা অর্জন করার জন্য নিজে কথা তুলতে হবে। আর আমাদের বেশি থেকে বেশি বিধানসভাতে এমএলএ যাক, যে আমাদের কথা তুলতে পারে। সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী যেটা আমরা দেখলাম যে বলেছিল যে ওদের একটা দাবি ছিল, সেই দাবিটা নাকি এই মুহূর্তে হুমায়ুন কবির মেনে নিয়েছে। এটা আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, যদি নওশাদ সিদ্দিকী এবং মিম এবং জনতা উন্নয়ন পার্টি যদি একসঙ্গে জোট করে লড়াই 2026-এ লড়াইয়ের প্রস্তাব দেয়, আপনার কি কোনো আপত্তি আছে? আপনাদের কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আমি চাইছি আইএসএফ জেইউপি মিম একসঙ্গে চলে আসুক। তিনজন যদি একসঙ্গে চলে আসবে না, তারপরে সিপিএমও আসে, এসডিপিআইও আছে, অনেক দল আছে, আপনার আজাদ সমাজ পার্টিও আছে, ও যদি চলে আসে তাহলে কি হবে না, কে মানুষ যে চাইছে কি আমাদেরকে একটা প্রার্থী দাও, আর ক্ষমতা তার জন্য আইএসএফও যাবে, তার জন্য আসাদুল ওয়াইসি যাবে, তার জন্য জেইউপি আসবে, আমিও যাব, তো প্রত্যেকটা দল মিলিয়ে কাজ করবে, তখন আমাদের ভোটও বাড়বে ওখানে, কারণ সিটটা আমরা জয়লাভ করতে পারবো। মানুষ চাইছে, এটা মানুষের ডিমান্ড, আমার ডিমান্ড না। আমি চাইছি সংখ্যালঘু মুসলমানে যে একটা বড় জোট আইএসএফ এমআইএম আর জেপি হোক, আইএসএফকে বোঝা দরকার, ভাবা দরকার। সেটা হচ্ছে আপনার সঙ্গে সিপিএমের তরফ থেকে একটা যোগাযোগ করা হচ্ছে এবং এটা আমাদের রাজ্যের এই মুহূর্তে সবথেকে বড় খবর যে সিপিএমের তরফ থেকেও আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বা আপনিও একটা যোগাযোগের প্রক্রিয়া চালিয়েছেন এবং আমাদের রাজ্যে লেফটের একটা সংগঠন এখনও পর্যন্ত আছে এবং তারাই একটা সময় এই রাজ্যে 34 বছর সরকার চালিয়েছে। এই যে সিপিএমের সঙ্গে আপনার যে কথোপকথা, সেটা যদি একটু বলেন। কথোপকথা দেখুন, সিপিএম কাছে আমি আগে বলেছি, 3 দিন আগে আমার কাছে ফোন এসেছিল, আমাকে ফোন করে বলছে আপনি একটু বৈঠক করুন, আপনার সঙ্গে বসতে চাইছেন। তো আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, মোহাম্মদ সালিম সাহেব অনেক বড় নেতা, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, একটা দলকে উনি মানে দলের বড় চেয়ারম্যান কিছু আছেন সিপিএম একটা বড় দল, 34 বছর রাজত্ব করছে পশ্চিমবাংলায়। তো আমি কেন বসবো, আমি নিশ্চয়ই বসবো, আমি এত বড় নেতা নেই, উনি আমাদের থেকে বড় নেতা, আমি বসবো নিশ্চয়। কিন্তু উনি যখন মিডিয়াতে বলেছেন কি আমি আমি কাউকে বলিনি, আমি জানি না, আমি ওনার ব্যথা বুঝতে পেরেছি। ও সিপিএমে থাকলে এই ফরওয়ার্ড লোক যখন বসে, আমি জানি না নওশাদের কাছে গিয়ে বসে গেছেন না জিপির কাছে বসে গেছেন সালিম, আমি জানি না, আমরা জানি না ফরওয়ার্ড লোক যে বলছে। তো ওনার ব্যথা বুঝেছি সালিম সাহেবকে আমি আর মানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি এইদিকে আসুন, এসে এমএলএ হন,
বিরোধী দলে পশ্চিমবাংলা বিধানসভাতে নেতা হন, আপনি ওখানে আপনার কথা তুলতে পারবেন না সিপিএমে থেকে। অনেক অনেক হয়েছে সিপিএম, আপনি আপনি এখন নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে পশ্চিমবাংলা রাজনীতিতে। এটার মধ্যে আপনাকেও আসতে হবে। আপনি আসুন, আর আমার জোটের কথা চলছে ওনার সঙ্গে, আমি যাব, কথা বলবো। যদি উনি বলেন সাবিলিন সাহেব বসতে, আগে ফোন এসেছিল, এখন ফোন আসেনি, তিনি যখন থেকে মিডিয়া চালিয়েছে ফোন আসেনি। বসে যদি বলেন জোটের জন্য, তাহলে আমি আসাদ সাহেবকে জানাবো, কেন আমি ডিসিশন নিতে পারবো না। আমি আসাদ সাহেবকে জিজ্ঞেস করবো, কথা বলা পুরো বলে ওনাকে বসাবো সঙ্গে। কিন্তু আমার কাছে ফোন এসেছে, এটা সঠিক। তাহলে যদি সিপিএমও আপনাদের যে জোটে আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, মিম, সেখানে যদি সিপিএমও আসে তাহলে স্বাগত জানাবেন? দেখুন নিশ্চয়ই সিপিএম আসুক। দেখুন আমার জোট যে হবে সে হবে জেইউপির সঙ্গে। আমি বারবার বলেছি হুমায়ুন কবির সঙ্গে আমাদের জোট হবে। আর উনি টিএমসি আর বিজেপি ছেড়ে যে কোনো দলকে আপনি নিজের দলে নিতে পারেন, জোটে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার জোট যদি হয় তাহলে জেইউপির সঙ্গে হবে। উনি যার কাছে জোট করতে চান করুন, কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনার মিম সম্বন্ধে, একেবারে স্পেসিফিক অভিযোগ, যে আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট কেটে দিয়ে আপনারা বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। এমনকি এটা বলা হচ্ছে যে আপনারা বিজেপির বি টিম, এমনকি আরও একটু এগিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পেসিফিক বলা হচ্ছে যে বিজেপি আপনাদের ফান্ডিং করছে 2026-এর বিধানসভা নির্বাচন আগে। এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন বিজেপি ফান্ডিং করছে আমাদেরকে, যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কেউ টিএমসি বলছে। আমি বলছি কোথায় টাকা দিচ্ছি বলুন, আমি টাকা ভাইপোকে দিয়ে দিচ্ছি দিদি। এইসব মানে আশ্চর্য কথা শুনে, এত বড় নেতা, 3বারকার মেম্বার, মুখ্যমন্ত্রী, এটা বলা উচিত না। টিএমসি যখন গোয়াতে গিয়েছিল, কাকে সুবিধা করেছে ইলেকশন লড়ে? ত্রিপুরাতে কাকে সুবিধা করেছে ইলেকশন লড়ে? আর আমি দায়িত্ব নিয়ে বলছি স্যার, আপনি দেখবেন লিস্ট বার করে, আপনি বলেন আমি দিয়ে দিব। যেখানে যেখানে মিম লড়ে, এমআইএম লড়ে, বিহারে, ঝাড়খণ্ডে, এই মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি নিজে ক্যান্ডিডেট দিয়ে দেয়। মেঘালয়তে কার ভোট কেটেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি আমরা একটা রাজনৈতিক দল, আর আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনার মিডিয়া মাধ্যম, চ্যানেলের মাধ্যমে বলছি, যেখানে মিম লড়বে ওখানে আমরা বিজেপি জিতে দিব না। আমি দায়িত্ব নিই, যেখানে মিম লড়বে ওখানে বিজেপি জিতবে না। কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি লড়বে, উনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন কি ওনার বিজেপি জিতবে না ওর সিটে? উনি তো নিজের ওনার তো কি শুভেন্দু অধিকারী, ওনার তো মানে চেলা ছিল, তো ওনারই তো পার্টির লোক। ও কী করে হেরেছে শুভেন্দু অধিকারীর কাছে? তাহলে আমরা বিজেপি টিম যে বলুক কোনো অসুবিধা নেই। আমরা আমাদের সংখ্যালঘু ভাইয়ের জন্য এসেছি, আদিবাসী ভাইয়ের জন্য এসেছি, দলিত আদিবাসী যে পিছড়া মানুষ ওদের জন্য এসেছি। পিছিয়ে পড়ো, যে আমাদের জেলাকে পিছিয়ে পড়া রেখেছে। আজকে মুর্শিদাবাদ গিয়ে দেখুন, মালদা গিয়ে দেখুন, উত্তর দক্ষিণ দিনাজপুর গিয়ে দেখুন, বীরভূমে গিয়ে দেখুন, এই আমাদের মা বোনের হাত দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে কত দেখতে কত ভালো হয়ে গেছে, কীরকম ছিল দেখতে। আর আমাদের মা বোন দেখুন, হাতের অবস্থা দেখে না, বিড়ি বেঁধে অবস্থা খারাপ, আপনার চোখে জল চলে আসবে। এইসব কথা বাদ দিয়ে এই মমতা আর এসব চলবে না। এই 1000 লক্ষ্মী ভাণ্ডারকে 1500 টাকা করেছে, আমাদের ইমাম ভাতা করেছে, কিছু লক্ষ্মী ভাণ্ডার আমরা 3000 করবো। আমরা বিধানসভাতে যাব, আমাদের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন যত যাক, আমরা বিধানসভাতে যাব, এইসব কথা তুলবো, এদের রাতের ঘুম হারাম করব।